যদি আমি বলি এই গুহার ভেতরে কোনো এক সময় 20,000 মানুষ বসবাস করেছে, আপনি কি বিশ্বাস করবেন? বাইরে থেকে দেখে আপনি বিশ্বাস করতে চাইবেন না, এটা স্বাভাবিক। কিন্তু যখন ভেতরে যাবেন, এই ছোট্ট একটা ঢোকার রাস্তা দিয়ে ভেতরে ঢোকার পর আপনি এত বড় একটা জায়গা খুঁজে পাবেন যা আপনাকে ভাবতেও বাধ্য করবে। প্রথমে একটা সতর্কতা রয়েছে আপনাদের জন্য, যাদের ক্লাস্ট্রোফোবিয়ার মতন সমস্যা রয়েছে তারা নিজ দায়িত্বে ভিডিওটা দেখবেন। ক্লাস্ট্রোফোবিয়া হলো বদ্ধ জায়গার প্রতি এক অদ্ভুত ভীতি। এমন এক ওয়ার্নিং, কারণ আজকের ভিডিওতে আমরা এই গুহার ভেতরে প্রবেশ করব। দেখব খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে তৈরি করা এই গুহার কারুকাজ কীরকম ছিল, জানবো কেনই বা এই গুহার ভেতর এতগুলো মানুষ থেকেছে, তাদের ইতিহাসটাই বা কী ছিল, এবং কিভাবে এই গুহার আবিষ্কার হলো বর্তমান সময়ে। ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাড় হিম করা কিছু বিষয় জানতে চলেছেন আজকের ভিডিওতে। তার আগে বিষয়টা ইন্টারেস্টিং মনে হলে ভিডিওতে লাইক করে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো চলুন শুরু করি। এটা তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে অবস্থিত। সাধারণত ডেরিনকুইউ আন্ডারগ্রাউন্ড সিটি নামে একে চিহ্নিত করা হয়। এবার ভেতরে প্রবেশ করা যায়। ভূগর্ভস্থ শহরটি নরম আগ্নেয় শিলা থেকে খোদাই করা হয়েছে এবং এর গভীরতা প্রায় 85 মিটার পর্যন্ত বিস্তৃত। শহরটি নাকি কঠোর জলবায়ু, সেই সাথে আক্রমণকারী এবং লুটপাটকারীদের থেকে আশ্রয় এবং সুরক্ষা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছিল। 1963 সালের সময়টাতে এক ব্যক্তি তার বাড়ি পুনর্নির্মাণ করতে গিয়ে এই গুহাটাকে আবিষ্কার করেন। আসলে তিনি যখন তার ঘরের একটা দেওয়ালকে ভেঙেছিল, তখনই এই গুহার প্রবেশদ্বার তার নজরে পড়ে। তিনি কৌতূহলবশত গুহার ভেতরে প্রবেশ করবেন, এটা স্বাভাবিক। তবে যা আন্দাজ করেছিলেন তিনি, এই গুহাটাকে সে যতটা বড় ভেবেছে তার থেকেও বিশাল বড় এর পরিধি। তাই তিনি আবারও এই গুহার ভেতরে আলো নিয়ে প্রবেশ করেন, আর যা দেখেছিলেন সেটা অবশ্যই তার বিশ্বাস হবে না। গুহাটা এতই বড়, এর মধ্যে এত সুড়ঙ্গ পথ রয়েছে যা গুণে শেষ করা যাবে না। এখানে যাবতীয় মানুষের থাকার জন্য সবকিছু ছিল। আশ্রয়কেন্দ্র সহ বাদবাকি যাবতীয় রান্নাঘর, ঘোড়া রাখার জায়গা সহ সব ছিল এখানে। এখানকার বসবাসরত মানুষদের জন্য ইবাদতের প্রয়োজনে একটা বিশাল গির্জাও ছিল এখানে। এমনকি কবর দেওয়ার জন্য বিশেষ জায়গাও ছিল। এখন প্রশ্ন হলো, যেহেতু এখানে প্রায় 20 থেকে 30 হাজার জন মানুষের থাকার ব্যবস্থা ছিল, তারা শ্বাস নিত কিভাবে, সেটার ব্যবস্থাও ছিল এখানে। উপরে কিছু সুড়ঙ্গ ছিল আকাশের দিকে খোলা অবস্থায়, যেখান থেকে বায়ু চলাচল হতো। তাছাড়াও এখানে তারা রান্নার জন্য বিশেষ একটা কৌশল অবলম্বন করত। যাবতীয় রান্না বাড়া এই অদ্ভুত চুলার উপরেই হতো, আর ধোঁয়া বের হওয়ার জন্য উপরে একটা চিমনি তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের সে জায়গাগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে। বিশেষ করে তাদের রান্না বাড়ার কাজ রাতের বেলায় করতো তারা যেন কারো নজরে না পড়ে সেজন্য। অর্থাৎ দিনের বেলা যদি তারা রান্না করতো তাহলে সেই কালো ধোঁয়া সহজেই দৃশ্যমান হতো। রাতের বেলা সেই সমস্যাটা হতো না, তাই রাতের বেলা রান্না করতো তারা তাদের রান্নার বস্তু সামগ্রী ও অন্যান্য জিনিস এরকম ছোট ছোট গর্তে রাখতো। এখন প্রশ্ন ওঠে, তারা কেন এই গর্তের মধ্যে ছিল, বা স্পষ্টভাবে বললে কেন তারা লুকিয়ে ছিল এই গর্তের মধ্যে? তৎকালীন যীশুখ্রিস্টের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি বলেছিলেন, প্রথম দিকের খ্রিস্টানরা কোথাও সুরক্ষিত থাকতে পারবেন না, তাদের জন্য বিপদ অপেক্ষা করবে। তেমনটাই হয়েছিল। 2য় শতাব্দীতে একদল খ্রিস্টান মূলত এখানে নিজেদের বাসস্থান গড়ে তুলেছিল। তারা জানতো মাটির নিচে কিভাবে লুকিয়ে থাকতে হয়। সেখান থেকেই এই শহরের উৎপত্তি। তৎকালীন রোমান সাম্রাজ্য ছিল মূর্তি পূজক। তারা চায়নি খ্রিস্টানরা এখানে তাদের ধর্ম বিস্তার করুক। অর্থাৎ খ্রিস্টানরা তখন বিপদের মুখে ছিল, তাদেরকে হাতের কাছে পেলেই মেরে ফেলবে তারা। যার কারণে তৎকালীন সময়ে সেই একদল খ্রিস্টান মাটির নিচে এভাবে গর্ত করে লুকিয়ে তাদের জীবন কাটিয়েছে। ধারণা করা হয়, যদি তৎকালীন এখানে বসবাসকারী খ্রিস্টানরা নিজেদের আত্মরক্ষা করতে না পারত, তাহলে হয়তোবা পৃথিবীতে আজ খ্রিস্টান জাতি থাকতোই না। খ্রিস্টান ধর্ম হয়তোবা প্রসার লাভ করতে পারত না। এখানে আপনারা যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো কিন্তু বাইরে থেকে যতটাই শক্ত দেখা যাচ্ছে, ভেতর থেকে ততটাই নরম। আসলে বাইরের দিকটা বাতাসের সংস্পর্শে আসার কারণে এটা শক্ত লেয়ারে প্রবিষ্ট হয়ে গিয়েছে। যদি একটু খনন করা যায় তাহলে এখন এই ভেতরে নরম স্তর বের হয়ে আসবে। এরকমই এই অঞ্চলে প্রায় আনুমানিক 150 থেকে 200টিরও বেশি ভূগর্ভস্থ শহর রয়েছে। আমি কিন্তু রুমের কথা বলিনি, শহরের কথা বলেছি। এখানে প্রত্যেকটা শহর এক একটা প্রায় 2.2 থেকে শুরু করে 6 মাইল পর্যন্ত দীর্ঘ টানেলের দ্বারা সংযুক্ত রয়েছে। চলুন তাহলে সেই টানেলগুলো দিয়ে ঘুরে আসা যাক। সেই সময়কার এই টানেলগুলোতে ঢোকার রাস্তা অনেক সরু করা হয়েছিল, যেন শত্রুরা যদি আসে তাহলে সহজেই টানেলটাকে বন্ধ করে দেওয়া সম্ভব হয় এবং শত্রুদেরকে আটকানো যায়। খুবই সরু এই জায়গাটা দিয়ে যাওয়া খুবই মুশকিল। সাধারণত পর্যটকরা এসব জায়গাতে আসতে ভয় পায়, কারণ জায়গাটা খুবই আবদ্ধ। এখানে যেরকম আমরা লাইট ব্যবহার করে বর্তমানে সবকিছু দেখছি, তৎকালীন সময়ে আমাদের মতো বর্তমান আধুনিক প্রযুক্তি ছিল না।
তারা মশাল অথবা মোমবাতির মতো কিছু আলো নিয়ে এই রাস্তা অতিক্রম করত। পর্যটকদের সুবিধার জন্য এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে, কিন্তু তৎকালীন এই কিছুই ছিল না এখানে। তবে বর্তমানে এই টানেলগুলো এখন বন্ধ হয়ে আছে, এর সামনে এগোনো সম্ভব নয়। তারা ভেতর থেকে বাইরে বায়ু চলাচলের জন্য এরকমই কিছু টানেল রেখেছিল, যে টানেলের আবার উল্টো দিকে নিচের দিকে মাটির গভীর পর্যন্ত এক ধরনের কূপ খনন করা, যেখান থেকে তারা পানি পান করত। তবে এখানে একটা রিস্ক থেকে যেত, কারণ যদি শত্রুরা তাদের সম্পর্কে জানতে পারে, হয়তোবা তারা ওপর থেকে পানিতে বিষ ঢেলে দিতে পারত, আর এতে করে তাদের জীবন হুমকির মুখে পড়ত। সেজন্য তাদের জন্য আবার ভেতরে আলাদা এক ধরনের কূপও রয়েছে, যেটা সম্পূর্ণ সুরক্ষিত। সমস্ত থাকার জায়গাগুলি এই সমস্ত বাতাস চলাচলের স্থানগুলোর আশেপাশেই থাকতো। তারা এই আবদ্ধতা থেকে কিছুটা শান্তি পাওয়ার জন্য এখানে নিঃশ্বাস নিতে আসতো। এই থাকার স্থানটি এতটাই গভীরে, যদি অনুমান করা হয় তাহলে প্রায় 17 তলা একটা বিল্ডিংয়ের সমান হবে এই স্থাপত্য। আরও বেশি হবে, কারণ এর এক একটা ফ্লোরের মাঝে প্রায় বেশ খানিকটা গ্যাপ রয়েছে। কিন্তু এটাকে +17 নয়, -17 বলতে হবে। এখানে শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তারা খুব কড়া ব্যবস্থা নিয়েছিল, যেমন তাদের চলাচলের যে রাস্তাগুলো সেগুলো খুবই সরু করা হয়েছিল। স্বাভাবিকভাবে শত্রু দলের কোনো লোক অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না। যদি তারা প্রবেশ করতে পেরেও যায়, তাহলে রাস্তা বন্ধ করার জন্য 300 থেকে শুরু করে 400-500 কেজি ওজনের দরজা রয়েছে এক একটা, যেগুলো পাথর দিয়ে তৈরি। সময় হলে দরজা বন্ধ করার প্রয়োজন হলে তারা প্রত্যেকে মিলে এটাকে দিয়ে এই টানেলের মুখ বন্ধ করে দিত, আর ভেতর থেকে এটাকে খোলা সম্ভব হতো না। আবার তারা এখানে শত্রুদের পরাস্ত করার জন্য বুদ্ধিও খাটিয়েছে। বলা যায় এই পুরো স্থানটাই একটা ভুলভুলাইয়া। কিছু কিছু রাস্তা রয়েছে যার সামনে এগোনোর আর কোনো পথ নেই। শত্রুরা যখন টানেলের মধ্যে এসে ভুল করে এই পর্যন্ত পৌঁছে যেত, তখন তারা অপর পাশে টানেলের মুখ বন্ধ করে দিত, আর যাতে করে শত্রুরা এখানে না খেতে পেয়ে মারা যেত। ভাবতেও অবাক লাগে। বর্তমান সময়তেও যদি এরকম একটা স্থাপত্য তৈরি করার পরিকল্পনা করা হয়ে থাকে, তাহলেও প্রায় মাসের পর মাস লেগে যাবে। কিন্তু তৎকালীন সময় তাদের কাছে ছিল না আধুনিক যন্ত্রপাতি, মেশিং অথবা লাইটিং ব্যবস্থা। কিভাবে তারা এটাকে সম্পূর্ণ করেছে সেটা সত্যিই ভাবার বিষয়। তাছাড়াও নিচের খনন করা অংশগুলো বাইরে নেওয়াটাও ছিল খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এত বিশাল একটা শহরের নির্মাণের জন্য তারা তখন প্রায় কয়েক কোটি টন পাথর সরিয়েছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মদক্ষতার দরকার ছিল। আমরা এখন যেখানে আছি, এটা হলো তৎকালীন সময়কার একটা প্রার্থনার স্থান। তারা শুধুমাত্র এই স্থানটাকে প্রার্থনার কাজেই নয়, বিভিন্ন ধরনের বৈঠকের কাজেও ব্যবহার করত। তারা মাসের পর মাস, বছরের পর বছর দিনের আলো চোখে দেখতে পারেনি। এভাবেই এই বদ্ধ গুহার ভিতরে কাটিয়েছে। এখন আমরা যে স্থানটা দেখতে চলেছি, সেটা হলো এই স্থানের বলা যায় কবরস্থান। আজ থেকে কয়েক শতক আগেও এখানে লাশ পড়েছিল। কেউ যদি মারা যেত, তাহলে তাদের মৃতদেহটাকে এখানে নিয়ে এসে কবর দেওয়া হতো। তারা পোড়াতে পারতো না, কারণ এখানে ধোঁয়া বের হওয়ার জায়গা ছিল না। বিভিন্ন প্রকার রাসায়নিক কেমিক্যাল হয়তোবা এই স্থানটাতে রাখা হতো, যেগুলো লাশ পচানোর কাজে ব্যবহৃত হতো। এখন আমরা উন্মুক্ত স্থানগুলোর শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আমরা যতটুকু ঘুরেছি এতটুকুই কিন্তু শেষ নয়। এই স্থান বিশাল। পর্যটকদের জন্য কিছু অংশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তার বাইরে আমরা যেতে পারি না। এখন আমরা ভূমির কাছাকাছি প্রায় চলে এসেছি। এগুলো হলো তাদের থাকার স্থান। সে সময়টাতে পুরো একটা পরিবার এই ছোট্ট একটা জায়গার মধ্যে থাকতো। ভাবা যায় বিষয়গুলো। এগুলো হলো ঘোড়া বাঁধার স্থান। দেওয়ালে এরকম ফুটো করে ঘোড়াগুলোকে এখানে বেঁধে রাখা হতো। এখন যে স্থানটাতে আমরা রয়েছি, এটা হলো এই স্থানের শিক্ষা কেন্দ্র। তখনকার সময় অনুযায়ী এই দেওয়ালের প্রাচীরগুলোর ডিজাইন সত্যিই প্রশংসনীয় ছিল। সেখানে উপরের এই স্থানটিতে উঠে তৎকালীন ধর্মযাজকরা বাচ্চাদেরকে শিক্ষা দান করতেন। আর মূলত আমরা এতক্ষণ যা স্থান ঘুরলাম, এগুলো শুধুমাত্র বিশেষ অনুমতির মাধ্যমে পর্যটকদের জন্য উন্মুক্ত করা, যা এই গুহার মাত্র 10%-এরও কম। বাকি অংশগুলো সবসময় গবেষণার আওতাধীন থাকে, সেজন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ। তবে এই 10%-এর মধ্যেই যেন কত কিছু রয়েছে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা লাইকের মাধ্যমে জানাবেন। কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করুন। নতুন হয়ে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকুন। ভালো লেগে থাকলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সময় ভালো কাটুক।